রাশি রাশি বাদ্যযন্ত্রের মাঝে কেবল ওই মেলোকার্ডের 7 রঙা সুর কেন যে ফেলুদার এত পছন্দের ছিল, সেবার সমাদ্দার বাবুর চাবির রহস্য কিনারা হতে তা বুঝতে পারলাম। সত্যি রাধারমণ বাবুর শখের বাদ্যযন্ত্রের কালেকশন যত না বড় ছিল, তার চেয়ে ঢের বড় ছিল তার ভাগ্যি। কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন, যেখানে আমি অনেক আপনাদের প্রতিবারের গপ্পবাগীশ। আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায় রচিত বাংলা ও বাঙালির অন্যতম সেরা গোয়েন্দা চরিত্র ফেলুদার কাহিনী অবলম্বনে সমাদ্দারের চাবি। ফেলুদা বলল, এই যে গাছপালা মাঠ বন দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এর বৈজ্ঞানিক কারণটা কি জানিস? কারণ আদিমকাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে মানুষের চোখের সঙ্গে সবুজের একটা স্বাভাবিক স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে উঠেছিল। আজকাল গাছ জিনিসটা ক্রমে ক্রমে শহর থেকে লোপাট হতে চলেছে, তাই শহর ছেড়ে বেরোলেই চোখটা আরাম পায়, আর তার ফলে মনটাও হালকা হয়ে ওঠে। যত চোখের ব্যারাম দেখবি শহরে, পাড়াগাঁয়ে যা কিংবা পাহাড়ে যা, দেখবি চশমা খুঁজে পাওয়া ভার। আমি জানি ফেলুদার নিজের চোখ খুব ভালো, তার আবার চশমা টশমা লাগে না। সে ঘড়ি ধরে টানা 3 মিনিট 15 সেকেন্ড চোখের পাতা না ফেলে তাকাতে পারে। যদিও সে কোনোদিন গ্রামে টামে থাকেনি, এটা ওকে বলতেই পারতাম, কিন্তু যদি মেজাজটা বিগড়ে যায় তাই আর বললাম না। আমাদের সঙ্গে মণিবাবু রয়েছেন, মণিমোহন সমাদ্দার। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা। তিনিও অবশ্যই শহরের লোক, বয়স এই 50-50-এর আশেপাশে। বেশ ফর্সা গায়ের রং, নাকটা যাকে বলে টিকালো, কানের কাছে চুলগুলো আবার পাকা। মণিমোহন বাবুর ফিয়েট গাড়িতেই আমরা যশোর রোড ধরে চলেছি বামুনগাছি। কেন যাচ্ছি সেটা এই বেলা বলাটা দরকার। গতকাল রোববার ছিল, পুজোর ছুটি সবে আরম্ভ হয়েছে। আমরা দুজনেই আমাদের বৈঠকখানায় বসে আছি। আমি খবরের কাগজ খুলে সিনেমার পাতায় বিজ্ঞাপন দেখছি, আর ফেলুদা একটা সংখ্যা তত্ত্ব সম্বন্ধে বই খুব মনোযোগ সহকারে পড়ছে। আমি লক্ষ্য করছি সে কখনো আপন মনে হেসে, আবার কখনো বা ভুরু দুটোকে উপরে তুলে ভালো লাগা আর অবাক হওয়াটাকে বোঝাচ্ছে। বইটা ডক্টর ম্যাট্রিক্স সম্বন্ধে। ফেলুদা বলছিল এই ডক্টর ম্যাট্রিক্সের মতো মানুষের জীবনেও সংখ্যা বা নম্বর জিনিসটা নাকি আশ্চর্য রকম প্রভাব বিস্তার করে। অনেক সাধারণ বা অসাধারণ ঘটনার পিছনেই নাকি খুঁজলে নানান রকম নম্বরের খেলা আবিষ্কার করা যায়। ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হতো না যদি না ফেলুদা বইটা থেকে একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিত। সে বলল, আচ্ছা, ডক্টর ম্যাট্রিক্সের একটা আশ্চর্য আবিষ্কারের কথা শোন। আমেরিকার 2জন বিখ্যাত প্রেসিডেন্ট খুন হয়েছিল, জানিস তো? লিঙ্কন আর কেনেডি। ভেরি গুড। আচ্ছা, এই দুজনের নামে কটা অক্ষর? লিঙ্কনে LINCOLN 7, আর কেনেডিতে KENNEDY, এটা তো 7। বেশ, এবার শোন। লিঙ্কন প্রেসিডেন্ট হন 1860 সালে, আর কেনেডি প্রেসিডেন্ট হন 1960 সালে, মানে ঠিক 100 বছর পরে। দুজনেই খুন হন শুক্রবার। খুনের সময় দুজনেরই স্ত্রী তার পাশে ছিল। লিঙ্কন খুন হন থিয়েটারে, সেই থিয়েটারের নাম ছিল ফোর্ড। কেনেডি খুন হন মোটর গাড়িতে, সেই মোটর গাড়িটিও ফোর্ড কোম্পানির তৈরি ছিল। আর গাড়িটার নাম কি ছিল জানিস? লিঙ্কন। লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিল জনসন, অ্যান্ড্রু জনসন। কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন। প্রথম জনের জন্ম 1808 সালে, আর দ্বিতীয় জনের জন্ম 1908 সালে, ঠিক 100 বছর পর। আচ্ছা, লিঙ্কনকে যে খুন করেছিল তার নাম জানিস? জানতাম, ভুলে গেছি। জন উইলকস বুথ। তার জন্ম 1839 সালে,
আর কেনেডিকে যিনি খুন করে তার নাম লি হার্ভি অসওয়াল্ড। তার জন্ম ঠিক 100 বছর পরে, অর্থাৎ 1939 সালে। এইবারে নাম দুটো আরেকবার লক্ষ্য কর, জন উইলকস বুথ, লি হার্ভি অসওয়াল্ড। কটা করে অক্ষর আছে নামে? অক্ষর গুণে থ হয়ে গেলাম। ঢোক গিলে বললাম, ইয়ে ও না মানে দুটোতেই 15। ফেলুদা হয়তো ডক্টর ম্যাট্রিক্সে তাজ্জব আবিষ্কারের বিষয়ে আরও কিছু বলতো, কিন্তু ঠিক এই সময় বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হলো মণিমোহন সমাদ্দার। ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে সোফায় বসে বললেন, আমি আপনার পাড়াতেই থাকি, এই লেক প্লেসে। ফেলুদা ও বলে চুপ করে গেল। আমি ভদ্রলোককে আর চোখে দেখছি। গায়ে একটা হালকা রঙের বুশার্ট আর ব্রাউন প্যান্ট, পায়ে বাটার স্যান্ডক জুতো। ভদ্রলোক একটু ইতস্তত করে গলা খাকড়িয়ে বললেন, আগে আপনি হয়তো আমার কাকার নাম শুনে থাকবেন, রাধারমণ সমাদ্দার। এই সেদিন যিনি মারা গেলেন, যার খুব গান বাজনার শখ ছিল? আগে হ্যাঁ, আচ্ছা, ওনার অনেক বয়স হয়েছিল না? ওই 82। হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়েছিলাম। অবশ্য মৃত্যু সংবাদটা পড়ার আগে তার নাম শুনেছিলাম বললে সেটা মিথ্যে কথা বলা হবে। সেটা আশ্চর্যের কিছুই না। উনি যখন গান বাজনা ছেড়েছেন তখন আপনি নিহাতি ছেলে মানুষ। প্রায় 15 বছর হলো রিটায়ার করে বামনগাছিতে বাড়ি করে সেইখানেই চুপচাপ বসবাস করছিলেন। 18ই সেপ্টেম্বর সকালে হার্ট অ্যাটাক হয়, সেই দিন রাত্রে মারা যান। আই সি। ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ। ফেলুদা তার বা পাটা ডান পায়ের উপর তুলে বসেছিল, এই ফাঁকে ডান পাটা বা পায়ের উপর তুলে দিল। মিস্টার সমাদ্দার একটু কিন্তু ভাব রেখে বললেন, আপনি হয়তো ভাবছেন লোকটা কি বলতে এলো, আর দেখুন আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু না দিয়ে দিলে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তাড়াহুড়ো করবেন না, টেক ইউর টাইম। মণিমোহনবাবু বলতে লাগলেন, আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না। ওনার পেশা ছিল ওকালতি, এবং তাতে রোজগারপাতিও করেছেন যথেষ্ট। বছর 50 বয়সে সেটা ছেড়ে দিয়ে একেবারে পুরোপুরি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেন না, 7-8 রকমের দেশি বিলেতি যন্ত্রও বাজাতে পারতেন। সেতার, বেহালা, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, তবলা এবং এছাড়াও আরও কয়েকটা। তার উপরে আবার সংগ্রহের বাতিকও ছিল। ওনার বাড়িতে বাদ্যযন্ত্রের একটা ছোটোখাটো মিউজিয়াম করে ফেলেছিলেন। কোন বাড়িতে? এমহা স্ট্রিটের থাকতেই শুরু হয়, তারপর সেসব যন্ত্রপাতি বামনগাছির বাড়িতে নিয়ে যান। যন্ত্রের সন্ধানে ভারতবর্ষের নানান জায়গায় গেছেন। বোম্বেতে একবার এক ইতালিয়ান জাহাজের কাছ থেকে একটা বেহালা কেনেন, সেটাও কলকাতায় এনে কিছুদিনের মধ্যেই বিক্রি করে দেন 30,000 টাকায়। ফেলুদা একবার আমাকে বলেছিল, ইতালিতে প্রায় 300 বছর আগে 2-3 জন লোক ছিল যাদের তৈরি বেহালার এমন কয়েকটা আশ্চর্য গুণ ছিল যে আজকের দিনে সেগুলোর দাম প্রায় লাখ টাকায় পৌঁছে গেছে। সমাদ্দার মশাই বলে চললেন, এইসব গুণের পাশাপাশি কাকার এক মস্ত দোষ ছিল, তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। এই যে শেষ বয়সে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে গেলেন, তার একটা প্রধান কারণ হলো তার কৃপণতা। আচ্ছা, আত্মীয় বলতে আপনি ছাড়া আর কে আছে? এখন আর বিশেষ কেউ নেই। ওই দূর সম্পর্কের আত্মীয় কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। আমার কাকারা ছিলেন 4 ভাই 2 বোন। বোনেরা মারা গেছেন। ভাইয়ের মধ্যে কাকাকে নিয়ে 3 জন মারা গেছেন, আর একজন জীবিত কি মৃত জানা নেই। তিনি প্রায় 30 বছর আগে সংসার ছেড়ে চলে যান। রাধারমণ নিজে বিপত্নিক ছিলেন, একটি ছেলে ছিল মুরলীধর, তিনিও প্রায় 25 বছর হলো মারা গেছেন। তার ছেলে ধরণীধর হলো কাকার একমাত্র নাতি। ছেলেবেলায় সে কাকার খুব প্রিয় ছিল। শেষটায় পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে যখন নাম বদলে থিয়েটারে ঢুকলো, তখন থেকে কাকা তার আর মুখ দেখেনি। এই হলো আত্মীয়। ধরণীধর বেঁচে আছেন? হ্যাঁ,
আর সে এখন থিয়েটার ছেড়ে যাত্রা দলের যোগ দিয়েছে। কাকার মৃত্যুর পর তার খোঁজ করেছিলাম, কিন্তু সে কলকাতায় নেই। দলের সঙ্গে কোনো অজপাড়াগায় ট্যুরে বেরিয়েছে। ওর বেশ নাম টাম হয়েছে, গান বাজনাতেও ট্যালেন্ট ছিল, যে কারণে কাকা ওকে ভালোবাসতেন। মণিমোহনবাবু হঠাৎ যেন খেই হারিয়ে কয়েক সেকেন্ড চুপ করলেন, তারপর আবার বলে চললেন। আমার সঙ্গে কাকার যে খুব একটা যোগাযোগ ছিল তা নয়। বড় জোর 2 মাসে একবার দেখা হতো, ইদানিং আরও কম। আসলে আমার একটা ছাপাখানা আছে ভবানীপুরে, নাম হচ্ছে ইউরেকা প্রেস। তাতে এই গত কমাস লোডশেডিং নিয়ে খুব ভুগতে হচ্ছে। কাকার হার্ট অ্যাটাক হওয়াতে ওনার প্রতিবেশী অবনীবাবু আমাকে টেলিফোন করে খবর দেন। আমি তৎক্ষণাৎ চিন্তামণি বোসকে নিয়ে চলে যাই। যখন পৌঁছাই তখন জ্ঞান ছিল না, মারা যাবার ঠিক আগে জ্ঞান হয়। আমাকে দেখে মনে হলো চিনলেন, 2-একটা ভাঙা ভাঙা কথাও বললেন, আর ব্যাস তারপরেই শেষ। কি বললেন? ফেলুদা জিজ্ঞেস করল। সে এখন আর পায়ের উপর পা তুলে নেই, চেয়ারের সামনের দিকে এগিয়ে বসেছে। প্রথমে বললেন আমার নামে, তারপর কিছুক্ষণ ঠোঁট নড়ছে, কথা নেই। শেষে অনেক কষ্টে 2বার বললেন চাবি চাবি, ব্যাস। ফেলুদা ভুরু কুচকে চেয়ে রয়েছে মণিমোহনবাবুর দিকে, বলল, কি বলতে চাইছিলেন সেটা আন্দাজ করতে পেরেছিলেন কি? প্রথম অংশ শুনে মনে হয় ওনার নামে যে কৃপণ বলে অপবাদ রটেছিল সেটার বিষয়ে কিছু বলতে চাইছেন। আমার ধারণা ওনার মনে একটা অনুশোচনা ভাব জেগেছিল, কিন্তু আসল কথাটা হচ্ছে ওই চাবি। কিসের চাবির কথা বলছেন কিছুই বোঝা গেল না। ঘরে একটা আলমারি আর একটা সিন্দুক ছিল, তার চাবি ওনার খাটের পাশে টেবিলের দিরাজে থাকতো। বাড়িতে ঘর মাত্র 3টে, আর একটু বাথরুম, সেটা শোবার ঘরের সঙ্গে লাগা। আসবাবপত্র বলতে বিশেষ কিছু নেই, অন্তত চাবি লাগে এমন জিনিস তো নেই বললেই চলে। দরজার যে তালা ব্যবহার করতেন সেটা একরকম জার্মান তালা, তাতে চাবির দরকার হয় না, নম্বরের কম্বিনেশনে খুলতে হয়। সিন্ধুক আর আলমারিতে কি ছিল? আলমারির তাকে কিছু জামা কাপড় ছিল, আর দেরাজে কিছু কাগজপত্র, দরকারি কিছুই না। আর সিন্দুক ছিল একেবারে খাঁ খালি। আর টাকা পয়সা? নাথিং, নট এ পয়স। টেবিলের দেরাজে কিছু খুচরো পয়সা ছিল, আর বালিশের নিচে একটা বটুয়াতে কিছু 2 টাকা 5 টাকার নোট, ব্যাস। বটুয়া থেকে নাকি সংসারের জন্য টাকা বের করে দিতেন, অন্তত চাকর অনুকূল তাই বলে। কিন্তু সেও তো বলছেন সামান্য টাকা, সেটা ফুরিয়ে গেলে অন্য কোথাও থেকে বের করতে হতো নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনি কি বলতে চান উনি ব্যাংকে টাকা রাখতেন না? আর তাই যদি রাখবেন তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে তফাৎটা হবে কোথায়? এককালে রাখতেন, তবে বছর 25 আগে একটা ব্যাংক ফেল পড়ায় উনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারপর থেকে আর ব্যাংকের সঙ্গে কোনো সংস্রব রাখেননি। অথচ বলতে বলতেই মণিমোহনবাবু গলার স্বর নামিয়ে নিলেন। আমি জানি ওনার বিস্তর টাকা ছিল, এবং সেটা যে বাড়ি তৈরি করার পরেও ছিল সেটা তার দুষ্প্রাপ্য বাজনার কালেকশন দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া উনি নিজের পিছনে বেশ ভালোই খরচ করতেন, ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান করেছিলেন, একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন, মাঝে মাঝে বেরোতেন, শহরে আসতেন, কাজেই। ফেলুদা পকেট থেকে 4 মিনার বার করেছে, মণিমোহনবাবুকে অফার করেই দেশলাই ধরিয়ে দিল। ভদ্রলোক বেশ ভালো করে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এতক্ষণে হয়তো আন্দাজ করেছেন কেন আপনার কাছে এসেছি। এতগুলো টাকা সব গেল কোথায়? কোন চাবির কথা বলেছিলেন কাকা? সে চাবি দিয়ে কোন জিনিসটা খুললে কি পাওয়া যাবে? সেটা কি টাকা না অন্য কিছু? যদি উইল থেকে থাকে তাহলে সেটা তো পাওয়া দরকার।
উইল না থাকলে অবশ্যই টাকা নাতি পাবে, কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে। আপনার বুদ্ধির অনেক তারিফ শুনেছি, আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারেন। মণিমোহন বাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো যে পরদিনই সকালে আমরা বামুনগাছি যাব। ওনার গাড়ি আছে, উনি নিজেই সকাল 7টায় এসে আমাদের তুলে নিয়ে যাবেন। আমি বেশ বুঝেছি যে ফেলুদার কাছে এটা একটা নতুন ধরনের রহস্য। রহস্য না বলে হেয়ালিও বলা যেতে পারে, অন্তত গোড়াতে তাই বলেই মনে হয়েছিল। শেষে দেখলাম হেয়ালির চেয়েও অনেক বেশি গোলমেলে পেঁচালো একটা কিছু। বারাসাত ছাড়িয়ে একটা রাস্তা যশোর রোড থেকে ডান দিকে মোড় নিয়ে বামুনগাছির দিকে গেছে। সেই মোড়ের মাথায় একটা খাবারের দোকান থেকে মণিমোহন বাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালেন। তাতে 15 মিনিট গেল, তা না হলে আমরা 8টার মধ্যেই বামুনগাছি পৌঁছে যেতাম। গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা 7 বিঘে জমির উপর রাধারমণ সমাদ্দারের একতলা বাড়ি। যে লোকটা এসে গেট খুলে দিল সে বোধহয় মালি, কারণ তার হাতে একটা ঝুড়ি ছিল। গাড়িখানা গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাকড় বিছানো রাস্তার উপর দিয়ে একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভিতর একটা পুরনো কালো গাড়ি রয়েছে। সেটাই বুঝলাম রাধারমণ সমাদ্দারের অস্টেন। গাড়ি থেকে নামতেই একটা ঠাঁই শব্দ শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা 8-10 বছরের একটা ছেলে হাতে একটা এয়ার গান নিয়ে দাঁড়িয়ে আমাদের দিকেই দেখছে। মণিমোহনবাবু তাকে বললেন, তোর বাবা বাড়িতে আছেন? তাকে গিয়ে বলতো যে মণিবাবু কলকাতা থেকে এসেছেন, একবার ডাকছেন। ছেলেটি বন্দুকের ছোঁড়া ভরতে ভরতে চলে গেল। ফেলুদা বলল, প্রতিবেশীর ছেলে বুঝি? আগে হ্যাঁ, ওর বাবা অবনী সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে। এখানে পাশেই ওর বাড়ি, তার সঙ্গে ওর নার্সারি। মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকেন। ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে। মণিবাবু তাকে দেখিয়ে বললেন, এই বাড়িটা যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই থাকছে। প্রায় 30 বছর পুরনো চাকর। অনুকূল, এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো। চাকর মাথা হেট করে আজ্ঞে হ্যাঁ বলে চলে গেল। আমরা 3 জন বাড়ির ভিতর ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা। সেটাকে ঘর বলা মুশকিল, কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেওয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া কিছুই নেই। বাতি টাতিও নেই, কারণ এদিকটায় ইলেকট্রিসিটিই নেই। আমাদের সামনেই একটা দরজা রয়েছে। মণিবাবু সেটার দিকে এগিয়ে গিয়ে বললেন, দেখুন, এই হলো সেই জার্মান তালা। দ্বিতীয় মহাযুদ্ধের আগের কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত। এর নাম হলো 8291। গোলতালা। তাতে চাবির গর্ত টর্ত নেই, তার বদলে আছে 4টে খাঁজ। প্রত্যেকটা খাঁজের পাশে 1 থেকে 9 পর্যন্ত নম্বর লেখা আছে, আর প্রত্যেকটার মধ্যে দিয়ে ছোট্ট হুকের মতো একটা জিনিস বেরিয়ে আছে। এই হুকগুলোকে খাঁজের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায়, আর দরকার হলে যে কোনো একটা নম্বরের পাশেও বসিয়ে দেওয়া যায়। কোনটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব। মণিবাবু বাদিকের খাঁজ থেকে শুরু করে হুকগুলোকে পরপর 8, 2, 9 আর 1 নম্বরে ঠেলে দিতেই খরাত শব্দ করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল। মণিবাবু বললেন, বন্ধ করাটা আরও সহজ। তালাটা লাগিয়ে যে কোনো একটি হুক নম্বরের থেকে একটু সরিয়ে দিলেই লক। আমরা 3 জনই রাধারমণ সমাদ্দারের ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, তাতে মণিবাবু যা যা বলেছিলেন সবই আছে, কিন্তু বাজনা যে এরকম আছে সেটা ভাবতেই পারিনি। তার কিছু রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালের গায়ে একটা লম্বা শেলফের 3টে তাকের উপর, কিছু পূব দিকের দেওয়ালের সামনে একটা লম্বা বেঞ্চির উপর, কিছু ঝুলছে দেওয়ালের হুক থেকে, আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের উপর। এছাড়া ঘরে যা আছে তা হলো খাট, খাটের পাশে একটা ছোট্ট টেবিল, উত্তর দিকের দেওয়ালের সামনে একটা আলমারিও রয়েছে, আর এক কোণে একটা ছোট্ট সিন্ধুক।
খাটের তলায় একটা ছোট্ট ট্রাঙ্কও চোখে পড়ল। ফেলুদা প্রথমে ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকটা দেখে নিল। তারপর আলমারি আর সিন্দুক খুলে ভিতরে বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়ে নিল। দেড়ার সময় টেবিলটাকে পরীক্ষা করলো একবার। তারপর একে একে খাটের তোষকের নিচ আর খাটের নিচটাও দেখে নিল। ট্রাঙ্কের ভিতর দেখল তাতে একজোড়া পুরনো জুতো আর ছেঁড়া ন্যাকড়া ছাড়া বিশেষ কিছুই নেই। তারপর তার প্রত্যেকটা বাজনা একটা একটা করে হাতে তুলে তার ওজনখানা মাপল। তারপর সেটাকে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে তার ফাঁপা বা ফোলা অংশে চাবির গর্ত আছে কিনা দেখে আবারও ঠিক যেমন রাখা ছিল তেমনিভাবেই রেখে দিল। তারপর ঘরের মেঝে আর দেওয়ালের প্রত্যেকটা জায়গায় আঙুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল। সমস্ত ব্যাপারটা করতে লাগলো 15 মিনিট। তারপর আরও 7 মিনিট লাগলো অন্য দুটো ঘর আর বাথরুম দেখতে। সবশেষে আবারও রাধা রমন বাবুর ঘরে ফিরে এসে বলল, আচ্ছা মণিমোহন বাবু, আপনাদের মালিটিকে একবার ডাকুন তো। মালি আসলো। ফেলুদা তাকে দিয়ে ঘরের জানালায় রাখা দুটো ফুলের টব থেকে মাটিগুলোকে বার করিয়ে তাতে কিছু নেই দেখে আবারও মাটি ভরিয়ে ফুল সমেত টব জানালায় রাখল। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপর লেবুর শরবত রেখে গেছে। শরবতে চুমুক দিয়ে মণিবাবু বললেন, কিছু বুঝলেন? ফেলুদা মাথা নেড়ে বলল, এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এ ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করত সেটা বিশ্বাস করা কঠিন হতো। সেই তো বলছি, সাধে আপনাকে ডেকেছি, আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আমি বাজনাগুলো দেখছিলাম। তার মধ্যে সেতার, সরোদ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি এগুলো তো আমি চিনি। অন্যগুলো আমি কখনো চোখেই দেখিনি। ফেলুদাও দেখেছে কিনা সন্দেহ। সে মণিবাবুকে প্রশ্ন করল, আপনি কি এই সব কটা বাজনার নাম জানেন? ওই যে ওই দেওয়াল থেকে ঝুলছে তারের যন্ত্রটা, ওই যন্ত্রটার কি নাম? মণিবাবু হেসে বললেন, আমি মশাই একেবারে বেসুরো, আমাকে ওসব জিজ্ঞেস করলে কিন্তু ফাপড়ে পড়ব। একটা পায়ের শব্দ শুনে ঘুরিয়ে দেখি সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর 40-এর একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম ইনি হলেন ফুলের দোকানের মালিক অবনী সেন। ছেলেটির নাম সাধন। অবনীবাবু প্রদোষ মিত্তিরের নাম শুনেছেন জেনে ফেলুদা একটা ছোট্ট এক পেশে হাসির সঙ্গে একটা গলা খাকড়ানি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ভালো কথা। আপনার কাকা কি কাউকে কখনো কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? কই না তো। কাল একটি ভদ্রলোক এসেছিলেন, এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান। আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন। ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত, আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতি। রাধারমন বাবুর লেখা একটা চিঠি দেখালেন, মৃত্যুর কিছুদিন আগেই লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন। আপনাদের চাকরও তো তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি। কথাটা বলল সাধন। সে একটা টেবিলের উপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার উপর আস্তে আস্তে আঙুল টিপে টুংটাং সুর বার করছে। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, ও সাধন প্রায় সারাটা দিনই এই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভালো ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? ফেলুদা জিজ্ঞেস করল। মাঝে মাঝে খারাপ। খারাপ কেন? খালি খালি সারেগামা গাইতে বলতেন। আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি। ওই যত রাজ্যের হিন্দি ফিল্মের গান। হেসে বলে উঠলেন অবনীবাবু। দাদু কি জানতেন যে তুমি গান গাইতে পারো? হ্যাঁ। তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? না। তাই? তাহলে তিনি কি করে জানলেন? দাদু বলতেন যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হলো না, তাই আমরা এর ওর মুখ চাওয়াচাই করলাম। ফেলুদা বলল, তার মানে? জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছো? না, বাজনা শুনেছি।
মণিমোহন বাবু যেন বেশ হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছো? আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না, আমি বাইরে ছিলাম বাগানে, বন্দুক দিয়ে নারকোল মারছিলাম, উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো? আর কেউ ছিল না। অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। ফেলুদা এবার মণিমোহন বাবুকে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়ালো। ফেলুদা বলল, তোমার মনিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছ? অনুকূল ভীষণ কাচুমাচু ভাব করে বলল, এগে বাবু তো ঘরের ভিতরেই থাকতেন সর্বক্ষণ, তা সে কখন কি করতেন না করতেন। তোমার সামনে বাজনা বাজাননি কখনো? একে না বাবু, বাজনার আওয়াজ কি শুনেছ? একে তা যেন কয়েকবার, তবে কানে তো ভালো শুনি না। উনি মারা যাওয়ার আগে একজন অপরিচিত লোক ওনার সঙ্গে কি দেখা করতে এসেছিলেন, যিনি কাল সকালেও এসেছিলেন? তা এসেছিলেন বটে, এই ঘরেই বসে কথা বললেন। প্রথম কবে এসেছিলেন সেটা মনে আছে? এগে হ্যাঁ, এই যেদিন তিনি চলে গেলেন সেই দিন সকালে। যেদিন কাকা মারা গেলেন? মণিবাবু চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, আজ্ঞে হ্যাঁ বাবু। অনুকূলের চোখে জল এসে গিয়েছে। সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, আজ্ঞে সে ভদ্রলোক চলে গেল, তার কিছু পরেই আমি বাবুর স্নানে জল গরম করে নিয়ে তিনাকে বলতে গিয়ে দেখি কি তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সাড়া পেলাম না, তখন এনার বাড়িতে গেলাম খবর দিতে। অনুকূল অবনীবাবুর দিকে দেখিয়ে দিল। অবনীবাবু বললেন, আমি তো ব্যাপার দেখেই মণিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি। অবশ্যই বিশেষ কিছু করার ছিল না। একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন। লম্বা ঝুলপি ঝাঁকড়া চুল, লম্বা গোফ আর পুরু ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল উনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহন বাবুকে দেখিয়ে বললেন, আপনি এর সঙ্গে কথা বলুন, ইনি রাধারমণ বাবুর ভাইপো। ও আই সি, আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়, উনি আমাকে এসে দেখা করতে। মণিবাবু তার কথার উপরেই বললেন, কাকার চিঠিটা সঙ্গে আছে কি? ভদ্রলোক তার কোটের ভিতরের পকেট থেকে একটা পোস্ট কার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সে চিঠিটা ফেলুদার হাতে গেল। আমি ঝুঁকে পড়ে দেখলাম তাতে রাধারমণ বাবু ভদ্রলোককে রবিবার 18ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছেন। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসিলেই দেখিতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলকাতা 13। ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশে টেবিলের উপর রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েই ছিলেন, এবার যেন একটু অসহিষ্ণুভাবেই খাটের একটা কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিমোহন বাবুই করলেন, 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? কিছুদিন আগে একটা পুরনো গীতভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণ বাবু সম্বন্ধে জানতে পারি। এখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনারও ইচ্ছা প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়, আমি দুটোর জন্য 2000 টাকা অফারও করি। উনি রাজি হন। আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম, কিন্তু উনি দুদিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমিও দেরাদুন চলে যাই, পরশু ফিরেছি। আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওনার শরীর কেমন ছিল? ভালোই তো, তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল যে উনি আর বেশি দিন বাঁচবেন না। দু একটা কথায় সেরকমই একটা ভাব প্রকাশ পাচ্ছিল। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনে সুরজিৎবাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল।
তারপর চাপা গলায় বললেন, আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? মণিবাবু যথাসম্ভব ঠান্ডাভাবেই বললেন, আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না, তবে আপনি যাওয়ার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন, তাই তা হতে পারে, তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি তো সম্পূর্ণ সুস্থই ছিলেন। এ নিয়েও আপনি এ ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি, 2000। ভদ্রলোক পকেট থেকে মানি ব্যাগ বার করলেন। যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো। আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি, আমি থাকি ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি আর কি। কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেওয়ালের দিকে গিয়ে হুকে ঝুলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন, একটা হলো এটা, এর নাম খামানচে, ইরানের যন্ত্র। এটার নাম জানতাম কিন্তু দেখিনি কখনো, বেশ পুরনো যন্ত্র। আর অন্যটা হলো সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের উপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, আর এটার নাম মেলোকর্ড। এটা বিলিসি যন্ত্র, এটাও আগে দেখিনি। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। খুব সিম্পল যন্ত্র, তবে আর পাওয়া যায় না বলে 1000 অফার করেছিলাম। উনি তখন রাজিও হয়েছিলেন। এগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন। কথাটা বলেছে ফেলুদা, আর বলেছে বেশ জোরের সঙ্গেই। তীক্ষ্ণ দৃষ্টিবান হানার কথাটা কোন বইয়ে যেন পড়েছি। সুরজিৎবাবু মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে ফেলুদার দিকে ঠিক সেই রকমই একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো ভারী গলায় বললেন, আপনি কে? উত্তর দিলেন মণিবাবু, উনি আমার বন্ধু, তবে উনি ঠিকই বলেছেন ওগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎবাবুর ঘটনাটা যেন কিছুই না এই রকম একটা ভাব করে সে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল। রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকমই দেখতে, যদিও তার চেয়ে অনেক বড়, আর গোল অংশটায় খুব সুন্দর কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেলোকার্ড যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবারও সেই পিয়ানো আর সেতার মেশানো টুং টাং শব্দ। এই বাজনার আওয়াজই কি শুনেছিলে? ফেলুদা সাধনকে জিজ্ঞেস করল। হতে পারে। সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি। এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে একতারা পুরনো কাগজ বার করে মণিবাবুকে বলল, আচ্ছা, এগুলোকে আমি একটু বাড়িতে নিয়ে যেতে পারি কি? নিশ্চয়ই। আরও যদি কিছু না, আর কিছুর দরকার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুরে গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়। ফেলুদা মণিমোহন বাবুর কাছ থেকে 2 দিন সময় চেয়ে নিয়েছিল। চাইতেই হবে, কারণ রাধারমণ বাবুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাক্স বা ওই ধরনের কিছু পাওয়া যায়নি। তাই ফেলুদা বলল, 1 নম্বর ওকে চুপচাপ বসে চিন্তা করতে হবে, 2 নম্বর রাধারমণ বাবুর কাগজপত্র ঘেটে লোকটা সম্বন্ধে আরও কিছু জানা যায় কিনা দেখতে হবে, আর 3 নম্বর গান বাজনা সম্বন্ধে আরেকটু ওয়াকিবহাল হতে হবে। বামুনগাছি থেকে ফেরার পথে মণিমোহন বাবু বললেন, কিরকম বুঝছেন মিস্টার মিত্তির? ফেলুদা তার গম্ভীর ও অন্যমনস্ক ভাবটাকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, আপনাকে কতগুলো সন তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে। বলুন। আপনার খুড়তুতো দাদা অর্থাৎ রাধারমণ বাবুর ছেলে মুরলীধর কবে মারা গেছেন? 45-এ, 28 বছর আগে। তখন তার ছেলের বয়স কত ছিল? ধরণীর বয়স ছিল ওই 7 কিংবা 8।
ওরা কলকাতাতেই থাকতো? না, দাদা ভাগলপুরে ডাক্তারি করতেন। উনি মারা যাবার পর বৌদি ছেলেদের নিয়ে কলকাতা এসে শ্বশুর বাড়িতে ওঠেন। তখন বাবা ছিলেন এমা স্ট্রিটেই বৌদি মারা যান। আর ধরনী তখন সিটি কলেজে পড়ছে। মা মারা যাবার পর থেকেই তার মতিগতি বদলে যায়। সে পড়াশুনো ছেড়ে থিয়েটারে ঢোকে। আর তার বছরখানেক পরে কাকাও চলে গেলেন বামুনগাছি। ওনার বাড়িটা তৈরি হয়েছিল 59-এ। গেটের গায়ে ডেট লেখা রয়েছে। রাধারমন বাবুর কাগজপত্রের মধ্যে ছিল কিছু পুরনো চিঠি, কিছু ক্যাশ মেমো, দুটো ওষুধের প্রেসক্রিপশন, স্ফিগলার নামে এক জার্মান কোম্পানির পুরনো ক্যাটালগ, তাতে নানা রকম বাজনার ছবি ও দাম। খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানের স্বরলিপি রয়েছে। খবরের কাগজ থেকে নানান সময় কাটা 5টা নাটকের সমালোচনা, সেগুলোতে সঞ্জয় লাহিড়ী বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইন করা। এর মধ্যে 3টি জিনিস নিয়ে ফেলুদা মন্তব্য করল। স্বরলিপিগুলো দেখে বলল, সুরজিৎবাবু যে পোস্টকার্ডটা দেখালেন তার হাতের লেখার সঙ্গে এ লেখা মিলে যাচ্ছে। ক্যাটালগটা দেখে বলল, মেলোকড বলে কোনো যন্ত্রের নাম এই ক্যাটালগে তো দেখছি না। আর থিয়েটারের সমালোচনাগুলো দেখে বলল, যদ্দূর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদ্দার একই লোক। আর তাই যদি হয় তাহলে বলতেই হবে, নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধারমণবাবু। কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে ফেলুদা থিয়েটারের পত্রিকা মঞ্চ লোকে টেলিফোন করে সঞ্জয় লাহিড়ী কোন যাত্রার দলে আছে সে কথা জিজ্ঞেস করল। জানা গেল দলের নাম মডার্ন অপেরা। সেখানে সঞ্জয় লাহিড়ী হিরোর পাঠ করে। তারপর মডার্ন অপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল 3 সপ্তাহ হলো জলপাইগুড়ি ট্যুরে বেরিয়ে গিয়েছে, ফিরতে আরও দিন সাথে। এই খবরটা অবশ্য মণিবাবু আগেই দিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরোলাম। একদিনে একসঙ্গে এত রকম জায়গায় অনেক দিন যায়নি। প্রথমে জাদুঘর। কেন যাচ্ছি আগে থেকে জানি না, কারণ ফেলুদার এখন মৌনী পর্ব। তার উপরে মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে, বোঝাচ্ছে সে ভীষণ রকম মন দিয়ে ভাবছে, তাই ডিস্টার্ব করা একেবারেই চলবে না। জাদুঘরে যে একরকম একটা বাজনা সংগ্রহ আছে সেটা জানতাম না। অবশ্য সবই দেশি বাজনা, একেবারে মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। শুধু বীণাই যে এত রকম হতে পারে তা আমার কোনো ধারণাই ছিল না। এরপরে বিলিতি বাজনার দোকান। ফ্রি স্কুল স্ট্রিটের সালদানহা কোম্পানি বলল মেলোকার্ডের নাম কখনো শোনেননি। সেখান থেকে গেলাম লালবাজারে। লালবাজারের মন্ডল কোম্পানির একটা ক্যাশ মেমো রাধারমন বাবুর কাগজপত্রের মধ্যে ছিল, তাই বোধহয় ফেলুদা সেখানে গেল। দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে, বললেন, আগে সমাদ্দার মশাই আমাদের অনেক দিনের খদ্দের, বলতে গেলে সেই আমাদের ফাদারের টাইম থেকে। আপনি মেলোকড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন? মেলোকড? কই না তো। মানে ক্ল্যারিওনেট টাইপের কিছু কি, নাকি ওই ফু দেওয়ার যন্ত্র, নাকি উইন্ড ইনভেন্ট? না না, ক্ল্যারিওনেট নয়, বলতে পারেন হারমোনিয়াম টাইপের, সাইজে অনেকটা ছোট, আওয়াজটা পিয়ানো আর সেতারের মাঝামাঝি। ছোট সাইজের বাজনা, তাতে কটা অক্টেভ পাচ্ছেন আপনি? আমি জানি যে সারেগামা পাধানিসা এই 8টা সুরে মিলে একটা অক্টেভ হয়। মণ্ডলের দোকানে একটা হারমোনিয়ামে দেখছি 3 অক্টেভের বেশি পর্দা রয়েছে। মেলোকার্ডে মাত্র একটা অক্টেভ রয়েছে শুনে মণ্ডল মাথা নেড়ে বললেন, না মশাই, এ শুনে মনে হচ্ছে কোনো খেলনা টেলনা ধরনের কিছু হবে। আপনি বরঞ্চ নিউ মার্কেটে দেখুন। এরপরে ফেলুদা কলেজ স্ট্রিটের দাশগুপ্তের দোকান থেকে 19 টাকা দিয়ে 3টে সঙ্গীতের বই কিনল। তারপর সেখান থেকে বিধান সরণিতে মঞ্চ লোকের অফিসে গিয়ে অনেক খুঁজে সঞ্জয় লাহিড়ীর একটা দুমড়ানো ছবি চেয়ে নিল।
দাম দিতে হবে কিনা জিজ্ঞেস করাতে সম্পাদক প্রতুল হাজরা জিভ কেটে বলল, এই দেখুন, এই দামের কথা কি বলছেন? আপনি ফেলু মিত্তির না? রাস্তার মোড়ের একটা দোকান থেকে ঠান্ডা লস্যি খেয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে হয়ে গেল 7:30। এসে দেখি পাড়া একেবারে ঘুটঘুটে অন্ধকার, লোডশেডিং চলছে। ফেলুদা তার মধ্যেই মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। 9টায় আলো আসার পর বলল, তপসে, তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবার পটুদের বাড়িতে চলে যেত, গিয়ে বল ফেলুদা একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে। ঘুমোবার আগে পর্যন্ত শুনলাম ফেলুদা প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে। রাত্রে স্বপ্ন দেখলাম, একটা প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড লোহার দরজা, আর তাতে একটা প্রকাণ্ড ফুটো। ফুটোটা এত বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে উল্টো দিকে চলে যাওয়া যায়, কিন্তু তা না করে আমি, ফেলুদা আর মণিমোহন বাবু তিনজনেই একসঙ্গে একটা প্রকাণ্ড চাবিকে ধরে সেটাকে ফুটোটার মধ্যে ঢোকাবার চেষ্টা করছি। আর সুরজিৎ দাশগুপ্ত একটা আলখাল্লা পরে তিরিং বিরিং লাফাচ্ছেন আর সুর করে বলছেন, 8291 8291 8291। পরদিন মঙ্গলবার। মণিমোহন বাবু বলেছিলেন বুধবার তিনি আবার খবর নিতে আসবেন, কিন্তু সকাল 7টায় তার টেলিফোনে এসে হাজির। ফোনটা আমিই ধরেছিলাম। ফেলুদাকে ডেকে দিচ্ছি বলাতে তিনি বললেন, ওর দরকার নেই, তুমি ওকে বলো আমি এক্ষুনি আসছি, জরুরি কথা আছে। 15 মিনিটের মধ্যেই ভদ্রলোক এসে গেলেন। বললেন, অবনীবাবু একটুক্ষণ আগে বামনগাছি থেকে ফোন করেছিলেন, কাকার শোবার ঘরে নাকি মাঝরাত্রে লোক ঢুকেছিল। ওই জার্মান তালার সংকেত আর কে জানে? আমার ভাইপো জানতো। অবনীবাবু জানেন কি না জানি না, বোধ হয় না, তবে সামনের দরজা দিয়ে সে লোক ঢোকেনি, তবে বাথরুমের জমাদার ঢোকার দরজা দিয়ে। কিন্তু কাল যখন বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। পরে হয়তো কেউ খুলেছিল, যাই হোক কিছু নিতে পারেনি, ঢোকার সঙ্গে সঙ্গেই অনুকূল টের পেয়ে গেছিল। আপনি কি এখন ফ্রি আছেন? একবার যেতে পারবেন? নিশ্চয়ই। তার আগে একটা প্রশ্ন আছে। রাধারমণবাবুর নাতিকে, অর্থাৎ আপনার ভাইপো ধরণীধরকে এখন দেখলে আপনি চিনতে পারবেন? অনেককাল দেখা নেই ঠিকই, তবু হাজার হোক ভাইপো তো। ফেলুদা তার ঘর থেকে একটা ছবি এনে মণিমোহন বাবুকে দিল। মঞ্চ লোকের অফিস থেকে আনা সেই সঞ্জয় লাহিড়ির ছবি। তার উপরে ফেলুদা কালি দিয়ে একজোড়া গোঁফ আর একটা মোটা ফ্রেমের চশমা এঁকে দিয়েছে। মণিবাবু লাফিয়ে উঠে বললেন, আরে এই যে দেখছি। সুরজিৎ দাশগুপ্তর মতো মনে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কেবল নাকের কাজটাই একটু। যাই হোক, মিল একটা আছে। এটা আসলে আপনার ভাইপোরই ছবি, আমি কেবল একটু রং চড়িয়েছি। আশ্চর্য, আমারও কথাটা মনে হয়নি তা নয়। ইনফ্যাক্ট কাল রাত্রে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি, কিন্তু প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, ফিরতে অনেক রাত হলো, তাই আর বলা হয়নি। অবশ্যই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভবও হতো না। ধরণীকে গত 15 বছর প্রায় দেখিনি বললেই চলে, আর থিয়েটারেও না, কারণ ও বাতিকটা আমার একদম নেই, আর যাত্রা তো প্রায় ছেড়েই দিলাম। অথচ আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে দুটো ব্যাপার প্রমাণ করতে হয়। এক, সুরজিৎ দাশগুপ্ত বলে আসলে কেউ নেই। 2, সঞ্জয় লাহিড়ী যাত্রার দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে, এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুরই আগে। তপসে, মিনার্ভা হোটেলের নাম্বারটা বার করত। হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল সুরজিৎ দাশগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন বটে, কিন্তু গতকাল সন্ধেবেলায় তিনি হোটেল ছেড়ে চলে গেছেন। মডার্ন অপেরায় ফোন করে লাভ নেই, কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে, আর তারা বলেছে যে সঞ্জয় লাহিড়ী ট্যুরে গেছে। বামনগাছি পৌঁছে ফেলুদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল। যেই আসুক
তাকে গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়েছে, আর সে গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটে এসে পাঁচিল টপকাতে হয়েছে। শেষের কাজটা কঠিন নয়, কারণ 3 জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে, আর সেই গাছের নিচু ডাল পাঁচিলের উপর দিয়ে কম্পাউন্ডের ভিতর পর্যন্ত ঢুকেছে। মুশকিল হচ্ছে যে বর্ষার দিন হলে মাটিতে পায়ের ছাপ পড়ত, কিন্তু এই মাটি একেবারে খটখটে শুকনো। অনুকূলের শরীর ভালো নয়। সে তার ঘরের বিছানায় শুয়ে কুই কুই করে যা বলল তাতে বোঝা গেল যে মাথার যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার ভালো ঘুম হচ্ছিল না। সে যেখানে শোয় সেখান থেকে তার খাটের পাশের জানালা দিয়ে সোজা রাধারমণ বাবুর ঘরের জানালা দেখা যায়। অন্ধকারের মধ্যে সে হঠাৎ একটা আলো দেখে সে ধড়মড়িয়ে উঠে, কে কে বলে হাঁক দিয়ে ছুটে চলে যায়। কিন্তু সে পৌঁছবার আগেই দেখে একজন লোক রাধারমণ বাবুর বাথরুমের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাকি রাতটা অনুকূল নাকি রাধারমণ বাবুর ঘরের মেঝেতেই শুয়ে থাকে। অন্ধকারের মধ্যে সে লোককে চিনতে পারোনি বোধহয়। মণিবাবু প্রশ্ন করলেন। না বাবু, আমি বুড়ো মানুষ, চোখে ভালো দেখি না, আর কাল আবার ছিল অমাবস্যা। রাধারমণ বাবুর ঘরে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাও ফেলুদার গম্ভীর গলার স্বরে বেশ ঘাবড়ে গেলাম। মণিবাবু, বারাসাত থানায় খবর দিতে হবে। এ বাড়িতে আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত করতে হবে। সে লোক আবার আসতে পারে, আর সুরজিৎ দাশগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ী নাও হন তাহলেও তাকে সন্দেহ করতে হবে, কারণ ওই দুটো যন্ত্রের ওপর তার যথেষ্ট লোভ। পয়সা দিয়ে কেনা সম্ভব না হলে অন্য উপায়ে ওগুলোকে হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এসব কালেক্টরদের গোঁ বড় সাংঘাতিক। আমি অবনীবাবুর বাড়ি থেকে এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ওসির সঙ্গে আমার আলাপ আছে। ভদ্রলোক ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদা মেলোকারটাকে নিয়ে খাটের উপর বসে নেড়ে চেড়ে দেখতে লাগলো। দারুণ মজবুত তৈরি, 2 পাশের কাঠে সুন্দর কাজ করা। জিনিসটাকে চিৎ করে আলোতে ধরতে একটা রং চটে যাওয়া লেবেল দেখা গেল। ফেলুদা চোখ কুঁচকে লেখাটাকে পড়ে বলল, স্পিগলার কোম্পানির তৈরি, মেড ইন জার্মানি। ফেলুদা হারমোনিয়াম বাজাতে জানে না ঠিকই, কিন্তু কাঁচা হাতে একটা একটা করে পর্দা টিপে যখন জনগণ মনর খানিকটা মেলোকার্ডে বাজালো, তখন যন্ত্রটার গুণে সেটা শুনতে বেশ ভালোই লাগছিল। তারপর সেটাকে আবার টেবিলের উপর রেখে দিয়ে বলল, একবার ইচ্ছে করে জিনিসটাকে ভেঙে ভিতরে কি আছে দেখি, কিন্তু যদি দেখি কিছুই নেই তাহলে বাজনাটার জন্য আফসোস হবে। সুরজিৎ দাশগুপ্ত 1000 টাকা অফার করেছিল এটার জন্যে। অনুকূল এই শরীর নিয়েও শরবত করে এনেছিল। সেটায় চুমুক দেবার সঙ্গে সঙ্গেই মণিমোহন বাবু ফিরে এসে বললেন, থানায় বলে দিয়েছি 2জন লোক থাকবে সন্ধ্যে থেকে। অবনীবাবু বাড়ি ছিলেন না, সাধনকে নিয়ে কলকাতা গেছেন, ফিরবেন বিকেলে। রাধারমণবাবুর টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে? আমি নিজে জেনেছি কাকার মৃত্যুর পরে। টাকা যে খোঁজাখুঁজি হচ্ছে সেটা অবশ্যই অবনীবাবু জানেন, কিন্তু তার অ্যামাউন্ট কত হতে পারে সেটা জানার কথা নয়। আর সুরজিৎ দাশগুপ্ত যদি আসলে ধরণীধর হয়ে থাকে তাহলে সে যেদিন কাকার সঙ্গে এসে কথা বলেছিল সেদিন কিছু জেনে থাকতে পারে। আমার তো বিশ্বাস সে কাকার কাছে টাকাই চাইতে এসেছিল। তারপর কাকার সঙ্গে কথা কাটাকাটি হয়, আর তার ফলে। মণিবাবু কথাটা শেষ করলেন না। ফেলুদা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, তার ফলে আপনার কাকার হার্ট অ্যাটাক হয়, আর সেই অবস্থাতেই ধরণীধর ঘরের মধ্যে টাকার অনুসন্ধান করে। আপনি এই ভাবছেন তো? হ্যাঁ, কিন্তু আমি এটাও জানি যে সে টাকা খুঁজে পায়নি। যদি পেত তাহলে বাজনা কেনার অজুহাতে আবার ফিরে আসতো না, এই তো? ঠিক তাই। তার ধারণা ওই দুটো বাজনার একটার মধ্যে টাকাটা রয়েছে। মেলোকর্ড। মণিবাবু ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। আপনি তাই বলছেন? আমার মন তাই বলছে।
তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না। আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না। আপনার শুনতে কোনো ভুল হয়নি তো? উনি চাবি কথাটাই বলেছিলেন তো? মণিবাবু হঠাৎ কেমন যেন অপ্রতিভ হয়ে পড়লেন। হাত কচলাতে কচলাতে বললেন, কি জানি মশাই, চাবি বলেই তো মনে হলো। অবশ্যই এমন হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন। চাবি কথাটার হয়তো কোনো অর্থই নেই। কথাটা শুনে আমার মনটা বেশ দমে গিয়েছিল, কিন্তু ফেলুদার মধ্যে দমবার কোনো লক্ষণ দেখলাম না। সে প্রলাপই হোক আর যাই হোক, এ ঘরে টাকা আছে। আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। তাহলে আপাতত কি করবেন সেটা ঠিক করুন। করেছি। আপাতত বাড়ি ফিরব। দিনের বেলাতে কোনো ভয় নেই। অনুকূলকে শুধু বলে দেবেন চোখ রাখতে, আর বাইরের কোনো লোককে যেন ঢুকতে না দেওয়া হয়। রাত্রে তো পাহারাই থাকবে। আমি বাড়ি গিয়ে আমার খাতা নিয়ে আমার ঘরে খাটের ওপর বালিশে বুক দিয়ে উপুর হয়ে শুয়ে চিন্তা করব। একটা আবছা আলো যেন দেখতে পাচ্ছি, সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার। তবে একটা কথা, তেমন বুঝলে আজ রাতটা আমি এখানেই কাটাতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? মোটেই না। 8টা নাগাদ আপনাকে তুলে নিতে পারি। ভালো কথা। আপনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন? সংখ্যাতত্ত্ব? মণিমোহনবাবু একটু ভ্যাবাচাকা খেলেন। ফেলুদা তার এক পেশে হাসি হেসে বলল, আপনাদের সবার নামেই দেখছি 5 অক্ষর। রাধারমন, মুরলীধর, ধরণীধর, মণিমোহন। তাই প্রশ্নটা মনে এলো। আগে লেখ, মৃত ব্যক্তির নাম কি ছিল? ফেলুদা তার খাটে বসে আছে, আমি তার পাশে চেয়ারে। আমার হাতে সে খাতা পেন্সিল ধরিয়ে দিয়েছে। আমি লিখলাম, রাধা রমন সমাদ্দার। তার নাতির নাম কি? ধরণীধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনা সংগ্রাহকের নাম? সুরজিৎ দাশগুপ্ত। রাধারমনের প্রতিবেশীর নাম? অবনী সেন। আর তার ছেলের নাম? সাধন সেন। রাধারমনের শেষ কথা কি ছিল? আমার নামে চাবি চাবি। গানে একটা সা থেকে তার পরের সা পর্যন্ত কটা সুর থাকে? এর মধ্যে ফেলুদা তার কেনা সঙ্গীত প্রবেশিকার প্রথম চ্যাপ্টারটা আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছে। গান নিয়ে সে কেন এত মেতে উঠেছে জানি না। যাই হোক, আমি লিখলাম 12টা। কি কি? 7টা শুদ্ধ, 4টে কোমল আর একটা কড়ি। শুদ্ধ সুর কি কি? কেমন ভাবে লেখে? স, র, গ, ম, প, ধ, ন। কোন কোনটা কোমল হয়? র, গ, ধ, দন্ত ন। কিভাবে লেখে? ওই তো রি, বর্গের জয় হয়, দ আর মূর্ধন্য। আর করি? ম। কিভাবে লেখে? ক্ষিয়। এবার কাগজটা দে। আমি দিলাম। বাইরে বৈঠকখানায় গিয়ে বস। দরজাটা ভেজিয়ে দে। আমি এখন কাজ করব। গেলাম বৈঠকখানায়। ফেলুদার কথা মতো দরজাটাও ভিজিয়ে দিলাম। তারপর সোফায় বসে চাঁদের পাহাড় বইটা আবারও পড়তে শুরু করলাম, যদিও এর আগে বইটা আমার 3 বার পড়া হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর ফেলুদার ঘরের এক্সটেনশন টেলিফোনে ডায়াল করার আওয়াজ পেলাম। কৌতূহল সামলাতে না পেরে দরজার কাছে গিয়ে কান লাগালাম। ফেলুদার গলা পেলাম। হ্যালো, ডক্টর বোস আছেন? চিন্তামণি বোস? ফেলুদা সেই হার্ট স্পেশালিস্টকে ফোন করেছে, যাকে মণিবাবু নিয়ে গিয়েছিলেন তার কাকাকে দেখাতে। ফোনটা কাকে করেছে সেটাই জানতে চাইছিলাম, বাকি কথা শোনার দরকার নেই। আমি আবারও জায়গায় এসে বসলাম।
10 মিনিট পর আবারও ডায়ালিংয়ের কটর কটর শব্দ। উঠে দরজায় গেলাম, একই রকমভাবে কান লাগালাম। ইউরেকা প্রেস, কে কথা বলছেন? মণিমোহন বাবুর প্রেস। ব্যাস এটুকুই যথেষ্ট। আমি আবারও চাঁদের পাহাড় নিয়ে বসলাম। 4টের সময় যখন শ্রীনাথ চা আনলো তখনও ফেলুদা ঘর থেকে বেরোলো না। শেষে যখন দেয়াল ঘড়িতে দেখি 4:35, আর আমি ভাবছি আমার ওই কটা লেখা নিয়ে ফেলুদা অত কি ভাবছে, ঠিক সেই সময় ও দরজা খুলে হাতে একটা আধপোড়া চারমিনার নিয়ে বেরিয়ে এসে চাপা গলায় বলল, মাথাটা ভোঁ ভোঁ করছে রে তোপসে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলা সামান্য 3টে কথার মানে নিয়ে এত কেন ভাবতে হলো, সেটা ভেবেই মাথাটা ভোঁ ভোঁ করছে। এজন্যে অবশ্যই দায়ী আমাদের বাংলা ভাষা। আমি অবশ্য ফেলুদার কথাবার্তা কিছুই বুঝতে না পেরে ওর দিকে চেয়ে কাঠ হয়ে বসে রইলাম। দেখতে পাচ্ছি ওর মুখের চেহারা বদলে গেছে, আর এটাও বুঝতে পারছি যে আবছা আলোটার কথা ও বলছিল সেটা ওর কাছে আর আবছা নেই। সা ধা নি সা নি সবকটা শুদ্ধ সুর। কিছু মনে পড়ছে? কোথাও মানে বুঝতে পারছিস? আমার মাথা আরো গুলিয়ে গেল। ফেলুদা বলল, তোর বুঝতে পারার কথাও নয়। পারলে তোর আর ফেলু মিত্তিরের মধ্যে কোনো তফাতই থাকতো না। ভাগ্যিস তফাতটা আছে। আমি ফেলুদার স্যাটেলাইটের বেশি আর কিছু হতে চাই না। ফেলুদা এই প্রথম সিগারেটটা ছাই দানে না ফেলে ক্যারামের স্ট্রাইকার মারার মতো করে জানালা দিয়ে বাইরের রাস্তায় ফেলে দিয়ে বৈঠকখানার টেলিফোনে গিয়ে একটা নম্বর ডায়াল করল। দশ সেকেন্ড পরেই কথা। কে? মিস্টার সমাদ্দার? হ্যাঁ হ্যাঁ, চলে আসুন এক্ষুনি। বামুনগাছি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, সব পরিষ্কার। মেলোকর্ড, হ্যাঁ হ্যাঁ, মেলোকর্ডই আমাদের রহস্যের চাবিকাঠি। টেলিফোনটা রেখেই ফেলুদা গম্ভীর গলায় বলল, একটা রিস্ক আছে রে তোপসে, কিন্তু সেটা না নিলেই নয়। মণিবাবুর ড্রাইভার গুরুচরণ দেখতে বুড়ো হলেও ভিআইপি রোডে 85 কিলোমিটার/আওয়ার স্পিড তুলল। ফেলুদার ভাব দেখে মনে হলো 100 হলে সে বোধহয় আরও খুশি হতো। এয়ারপোর্টের পর খানিকটা রাস্তা লোকজনের ভিড়ে স্পিড অনেক কমল, কিন্তু পরক্ষণেই আবার 60-এ উঠল গাড়ি। যদিও রাস্তা ততটা চওড়া নয়, আর সন্ধেও হয়ে আসছে। রাধারমণ বাবুর গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, পাহাড়ার লোকের আসার সময় হয়নি বোধহয় এখনো। গেট দিয়ে ঢুকতেই বাগানে দেখলাম বন্দুক হাতে সাধন দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ফেলুদা বলল, কি সাধনবাবু, এই সন্ধ্যের আলোতে কি শিকার করা হচ্ছে? সাধন বলল, বাদুর। রাধারমণ বাবুর কম্পাউন্ডের ঠিক বাইরে একটা অসত্য গাছ থেকে কয়েকটা বাদুড় ঝুলছে। সেটা গাড়ি থেকে নেমেই আমার চোখে পড়েছিল। অনুকূল গাড়ির আওয়াজ পেয়ে তার ঘর থেকে বেরিয়ে এসেছিল। মণিবাবু তাকে লণ্ঠন জ্বালতে বলে বাড়ির ভিতর ঢুকলেন। তার সঙ্গে আমরাও ঢুকলাম তার পিছন পিছন। 8291 তালাটা খুলতে খুলতে মণিবাবু বললেন, রহস্যের কিভাবে সমাধান হলো সেইটা জানতে খুব ইচ্ছে করছে। আসলে ফেলুদা সারা রাস্তা কোনো কথা বলেনি, কাজেই মণিবাবুর যা অবস্থা আমারও তাই। অন্ধকার ঘরে ঢুকে ফেলুদা তার ভীষণ জোরালো টর্চটা ঘরের পশ্চিমের দেওয়ালের নিচের দিকে ফেলল। আমার বুক ঢিপ ঢিপ করছে। আলোটা সোজা গিয়ে টেবিলে রাখা মেনু কার্ডের উপর পড়েছে। ঝকঝকে সাদা পর্দাগুলো দেখে মনে হচ্ছে বাজনাটা দাঁত বের করে হাসছে। ফেলুদা টর্চটাকে সেইভাবেই ধরে রেখে বলল, চাবি। ইংরাজিতে কি আর বাংলায় চাবি। ওই যে সাদা কালো পর্দাগুলোকে দেখছেন, ওর এক একটার নাম হলো চাবি। আর সেই চাবির কথাই চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা ভাবতে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। মণিবাবু হঠাৎ বাঘের মতো লাফিয়ে মেলো কার্ডটাকে তুলে সেটা দিয়ে ফেলুদার মাথায় একটা প্রচণ্ড বাড়ি মেরে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ঊর্ধ্বশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গেল। ফেলুদা মার খাবার ঠিক আগেই নিজেকে বাঁচানোর জন্য টর্চ সমেত হাত দুটো মাথার উপর তুলেছিল।
তাই হয়তো তার মাথায় চোট লাগেনি, কিন্তু তা সত্ত্বেও হাতের যন্ত্রণাতেই সে দেখি খাটে বসে পড়েছে। আমি নিজে মেঝে থেকে উঠতে না উঠতেই বুঝলাম মণিবাবু বাইরে থেকে 8291 বন্ধ করে দিয়েছেন। আমি তাও দৌড়ে গিয়ে কাঁধ দিয়ে দরজায় একটা ধাক্কা মেরেছি। এমন সময় ফেলুদার গলা পেলাম। বাথরুম! বাইরে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ, আর তারপরেই ঠাঁই করে একটা আওয়াজ। আমরা দুজনেই ঝড়ের মতো বাথরুমে ঢুকে জমাদারের দরজা খুলে বাইরে বেরোলাম। বাগানের দিক থেকে গোলমাল, অনুকূলের গলা আর অবনীবাবুর গলা। মণিবাবুর গাড়িটা বাইক করে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আমরা সামনের দরজার কাছে পৌঁছে গিয়েছি। ওটা কে বসে আছে কাকড় বিছানো রাস্তার উপর? অবনীবাবু। অবনীবাবু চেঁচাচ্ছেন, তুমি এটা কি করলে সাধন? কি করলে এটা তুমি? ছি ছি ছি। সাধন তার সরু অথচ গম্ভীর গলায় বেশ ঝাঁজের সঙ্গে বলল, ও দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। এবার ফেলুদা বলল, ও ঠিকই করেছে অবনীবাবু। অপরাধীকে এয়ারগান দিয়ে পঙ্গু করে ও আমাদেরই সাহায্য করেছে। যদিও ভবিষ্যতে ওকে একটু সাবধানে বন্দুক চালাতে হবে। আপনি এক্ষুনি থানায় ফোন দিন, গাড়িটাকেও যেন না পালাতে দেয়। ওর নাম্বার হলো WMA 614। অনুকূল আর ফেলুদা দুজনে মিলে মণিবাবুকে ধরে তুলল। তার কপালের বাদিক থেকে ছোড়া গুলি লেগে রক্ত পড়ছে। ভদ্রলোক একেবারে থম মেরে গেছেন। মেলোকারটা মণিবাবুর পাশেই কাকড়ের উপর পড়েছিল। আমি সেটাকে খুব সাবধানে তুলে নিলাম। আমরা চারজন রাধারমণ বাবুর খাটের পাশে গোল হয়ে চেয়ারে বসে চা খাচ্ছি। চারজন মানে আমি, ফেলুদা, অবনীবাবু আর বারাসাত থানার দীনেশ কুই। ইনি বোধহয় ইন্সপেক্টর হবে। ঘরের এক কোণে সিন্দুকটার সামনে আরও দুজন লোক রয়েছে। একজন দাঁড়িয়ে, সে বোধহয় কনস্টেবল, আর আরেকজন চেয়ারে ঘাপটি মেরে বসে। উনি হলেন অপরাধী মণিমোহন সমাদ্দার, যার কপালে এখনও ব্যান্ডেজ বাঁধা। এছাড়া সাধনও রয়েছে। সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে দেখছে। আমাদের পাঁচজনের মাঝখানে টেবিলের উপর রাখা রয়েছে মেলো কার্ড। এইবার বোধহয় ফেলুদা একটা রহস্য উদ্ঘাটন করবে। ফেলুদার ঘড়ির কাজ ভেঙে গিয়েছে, আর বাম হাতের কবজির খানিকটায় ছালও উঠে গিয়েছে। রাধারমণ বাবুর বাথরুম থেকে ডেটল নিয়ে লাগিয়ে সেখানে সে রুমাল বেঁধে রেখেছে। হাত থেকে চায়ের কাপটা মাটিতে নামিয়ে রেখে ফেলুদা বলতে আরম্ভ করল, মণিমোহন সমাদ্দারকে আমি সন্দেহ করতে আরম্ভ করি আজ দুপুর থেকে, কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে ঠিক বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। আমি তাই খানিকটা রিস্ক নিয়েই তাকে প্রশ্রয় দিচ্ছিলাম। আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালানোটাই হলো তার ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হলেন তার জন্য অবশ্য দায়ী আমাদের সাধনবাবুর এয়ারগান। মণিমোহনবাবুর একটা কথায় আমার প্রথম খটকাটা লাগে। কথাটা যখন বলেছিলেন তখন কিন্তু আমার খটকা লাগেনি, তবে পরে লাগে। উনি বলেছিলেন পরশু ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, তাই ওর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। পরশু ছিল সোমবার। আমি জানি যে পাড়ায় মণিবাবুর প্রেস সেই পাড়ায় সন্ধ্যায় নিয়মিত লোডশেডিং হয়। আমার এক প্রফেসর বন্ধু সেই একই পাড়ায় থাকে। আজ ইউরেকা প্রেসে ফোন করে জানতে পারি যে প্রথমত সোমবার বিকেল থেকে লোডশেডিংয়ের জন্য কাজ বন্ধ ছিল, আর দ্বিতীয়ত মণিমোহনবাবু দুপুরের পর আর সেদিন প্রেসেই যাননি। এই মিথ্যে কথাটাতে আমার মনে ভীষণ খটকা লাগে, আর তারপরেই সন্দেহ হয় উনি রাধারমণবাবুর শেষ কথা সম্বন্ধে যা বলেছিলেন সেটা সত্যি তো? রাধারমণের মৃত্যুর সময় মণিবাবু ছাড়াও একজন লোক সেখানে ছিলেন। তিনি হলেন ডাক্তার চিন্তামণি বোস। তাকে ফোন করে জানতে পারি যে মণিবাবু পুরোপুরি সত্যি কথা বলেননি। রাধারমণের একটা কথা তিনি গোপন করেছিলেন। রাধারমণবাবু আসলে বলেছিলেন, ধরণী আমার নামে চাবি চাবি। ধরণী হলো রাধারমণবাবুর নাতি,
মৃত্যুর আগের মুহূর্তে তিনি তার নাতিকেই কিছু বলতে চেয়েছিলেন, তার ভাইপোকে নয়। ভাইপোকে হয়তো সেই অবস্থায় তিনি চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে তার সরাসরি সম্পর্ক না থাকলেও তার ওপর থেকে রাধারমণবাবুর স্নেহ কোনোদিনই যায়নি। তার অভিনয়ের প্রশংসা কাগজে বেরোলে তিনি তা কেটে রাখতেন, কিন্তু যে কথাটা রাধারমণবাবু নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেলল তার ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহন বুঝলেন এখানে টাকা পয়সার কথা বলা হচ্ছে, কিন্তু শেষটায় চাবি দিয়ে কিছুই বেরোলো না। তখন মণিবাবুকে গোয়েন্দা ফেলু মিত্তিরের কাছে আসতেই হলো, মতলবেই যে আমি টাকার সন্ধান দেব আর উনি সুযোগ বুঝে সেটিকে আত্মসাৎ করবেন। উইল আছে কি না জানা নেই, আর না থাকলেও টাকা নাতি পাবে। উইল থাকলেও মণিবাবুর টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমার বিশ্বাস রাধারমণবাবু তার ভাইপোকে পছন্দ করতেন না। এখন কথা হচ্ছে, আমার কাছ থেকে কিছু একটা লোকাবার জন্যই নিশ্চয়ই মণিবাবুকে মিথ্যে কথা বলতে হয়েছিল। তার মাথায় কি সেদিন কোনো ক্রূর অভিসন্ধি খেলছিল? সেই কারণেই কি তার পক্ষে প্রেসে যাওয়া সম্ভব হয়নি? সেই দিনই মাঝরাত্রে যে লোক রাধারমণবাবুর ঘরে হানা দিয়েছিল সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল, কারণ সেই দিনই সকালে আমি যখন রাধারমণবাবুর বাথরুম পরীক্ষা করে দেখি তখন জমাদারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে দরজা খুলবে কে এবং কেন? বাথরুমটা তো আর ব্যবহারই হচ্ছে না। আসলে যে লোক ঢুকেছে সে সামনের দরজা দিয়ে জার্মান তালা খুলে ঢুকেছে। সে তালার সংকেত তার জানা। ঘরে ঢুকে সে লোক জমাদারের দরজা খুলে দেয় আর বেরিয়ে এসে জার্মান তালা বন্ধ করে। আবার সে বাথরুম দিয়ে ঢোকে। এই লোক যে মণিমোহন সমাদ্দার তাতে আর কোনো সন্দেহ নেই। তিনি বোধহয় বাকি কথাটার মানে বুঝে ফেলে মেলোকর্ড নামক চাবিওয়ালা যন্ত্রটা নিতে এসেছিলেন। কি তাই তো? আমাদের সকলের দৃষ্টি মণিবাবুর দিকে গেল। মাথা হেট অবস্থাতেই তিনি আবছা অন্ধকারে দুবার মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদা বলল, চাবি যে বাজনার চাবি সেটা বুঝলেও মণিবাবু বোধহয় রাধারমণের বাকি সংকেতটা ধরতে পারেননি, কারণ অতটা বুদ্ধি ওর নেই। এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, আর সেটার জন্যেও দায়ী আমাদের শ্রীমান সাধন। এবার আমরা সকলেই অবাক হয়ে সাধনের দিকে চাইলাম। সেও দেখি বড় বড় চোখ করে ফেলুদার দিকেই দেখছে। ফেলুদা বলল, সাধনবাবু, তোমার দাদু সুরের বিষয়ে কি বলেছিলেন সেটা আরেকবার বলে দাও তো। যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। ভেরি গুড। এইবার রাধারমণবাবুর আশ্চর্য বুদ্ধির দিকটা ক্রমে ক্রমে প্রকাশ পাবে। যার নামে সুর থাকে। আচ্ছা বেশ, সাধনের নামটাই না হয় নেওয়া যাক, সাধন সেন। এবার অকার আর একারগুলো বাদ দিয়ে দেখা যাক কি দাঁড়ায়। স ধ ন স ন, অর্থাৎ গানের সুরের ভাষায় সা ধা নি সা নি। এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই যেন নতুন একটা দিক খুলে গেল। আমার নামে চাবি। রাধারমণবাবু কি এখানে নিজের নামের কথাটাই বোঝাতে চাইছেন? রাধারমণ সমাদ্দার, রে ধা রে মানি সামা দাদা রে। কি সহজ অথচ কি ক্লেভার, কি চতুর। ধরো কিন্তু গান গাইতে পারত, তার নামেও দেখেছি সুর। ধারে নি ধারে সামা দাদা রে। এইটে বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে ওই মেলোকর্ডই রাধারমণবাবুর ব্যাংক। যান্ত্রিক কলা কৌশলের দিকে যে রাধারমণবাবুর একটা ঝোঁক ছিল সেটা ওর জার্মান তালা থেকেই বোঝা যায়। এই মেলোকর্ডও জার্মানিতেই তৈরি। স্পিগলার নামে এক বিখ্যাত বাজনা প্রস্তুতকারক কোম্পানি রাধারমণবাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলোকর্ড তৈরি করে। কি ভাগ্যিস এটি সুরজিৎ দাশগুপ্তর হাতে চলে যায়নি। অবশ্য যন্ত্র দেওয়ার আগে রাধারমণ তার ভেতরের টাকা পয়সা নিশ্চয়ই বার করে নিতেন।
বোধহয় ব্যাংকের আর কোনো প্রয়োজন বোধ করছিলেন না তিনি। হয়তো তার যে আর বেশি দিন বাঁচা হবে না, এটা তিনি সত্যি বুঝতে পেরেছিলেন। আর এই সুরজিৎ ভদ্রলোকটিকে আমরা মিছিমিছি সন্দেহ করেছিলাম। ভাবছিলাম উনি ছদ্মবেশী ধরণীধর। আসলে সুরজিৎ বাবু সত্যিই একজন বাজনা পাগল সঙ্গীতজ্ঞ লোক। তার উল্লেখ আমি গানের বইতেও পেয়েছি। আর ধরণীধর সত্যি তার যাত্রা দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছে। এখন জানা দরকার যে তার ভাগ্যে সত্যিই কি কোনো অর্থপ্রাপ্তি আছে। তার অনেক দিন থেকেই একটা নিজের যাত্রা দল করবার ইচ্ছে। মঞ্চলোকের একটা ইন্টারভিউতে সে তাই বলেছে। এই তোপসে, লণ্ঠনটা কাছে এনে ধরতো। আমি লণ্ঠনটা খাটের পাশে টেবিল থেকে তুলে মেলুকার্ডের পাশে এনে ধরলাম। ফেলুদা বলল, অনেক ধকল গেছে এটার ওপর দিয়ে, তবে জার্মান জিনিস তো। দেখা যাক রাধারমণের বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রাধারমণ সমাদদারের নামের অক্ষর ধরে ধরে ফেলুদা চাবি টিপতে আরম্ভ করে দিল। টুংটাং করে একটা অদ্ভুত সুর বেরোচ্ছে মেলুকার্ড থেকে। শেষ সুরটা টেপার সঙ্গে সঙ্গে একটা চাবুকের মতো শব্দ করে সকলকে চমকে দিয়ে মেলুকার্ডের ডান পাশের কাঠটা দরজার মতো খুলে গেল। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পিছনে রয়েছে লাল মখমলের লাইনিং দেওয়া একটা খুপড়ি, আর সেই খুপড়িতেই ঠাসা রয়েছে তারা তারা 100 টাকার নোট। নোটগুলো টেনে বার করে ফেলুদা বলল, কমপক্ষে 50,000। আসুন অবনীবাবু, গোনা যাক। ফেলুদার চোখ লণ্ঠনের আলোয় চলচল করছে। আমি জানি সেটা লোভ নয়, সেটা তার শান দেওয়া বুদ্ধির খানিকটা অংশ খাটিয়ে একটা মন ধাঁধানো জটিল রহস্য সমাধান করার আনন্দ মাত্র। শুনছিলেন সমাদদারের চাবি। আমাদের আজকের গল্পে ফেলুদার চরিত্রে রোহন, মণিময় বাবুর কণ্ঠে অরুণাভ, প্রতুল হাজরা সুরজিৎ বাবু এবং অবনী বাবুর ভূমিকায় সম্রাট, সাধনের কণ্ঠে মিশেল। সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধারের পাশাপাশি তোপসে এবং অনুকূল বাবুর ভূমিকায় আমি অনেক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে সম্রাট রায়। এই প্রথমবার আমরা আপনাদের জন্য নিয়ে এলাম সত্যজিৎ রায়ের হাতে গড়া অমর গোয়েন্দা চরিত্র ফেলুদার কাহিনী। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। ইউটিউবের পাশাপাশি এখন আমরা রয়েছি স্পটিফাইতেও, তাই আপনারা চাইলে সেখানেও আমাদের ফলো করতে পারেন। তবে আর দেরি কেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো চমককে সঙ্গী করে, যেখানে বা যে নতুন গল্পে কণ্ঠগুলো হয়তো এক, তবে চরিত্রগুলো আলাদা। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।